অভয় বা তিলোত্তমার হত্যা অত্যাচার তার যাবতীয় দায় হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সঙ্গে স্বাস্থ্য সচিবের। বারবার বলেছি, আবার বলছি, স্যালাইন, গজ, তুলো, মার্কিউরোক্রোম, পেশেন্টের খাবার, ক্যান্টিন, বিল্ডিং রং, ওষুধ, গ্লাভস, ইঞ্জেকশনের সূচ, এই যাবতীয় টেন্ডারিং এর জন্য, টাকা কামানোর জন্য তৃণমূলের ইন্টারেস্ট হাসপাতালগুলোর উপরে। তাতে কে মরুক, কে বাঁচুক, কে ডাক্তার, কে স্বাস্থ্যকর্মী নিকুচি করেছে, কে রোগী। মানে যখন উনি বলেন আমি 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 ভালো, তখন জানতে হবে এসে গেছে ভোট, তাই বাকি সবাই কালো। এটা হচ্ছে ওনার স্লোগান। ঠিক সেইভাবে ডাক্তারদেরও কলুষিত করবার চেষ্টা করছে। এমনি ডাক্তারদের উপরে একটু রাগ আছে। পুরোটাই একটা রাজনৈতিক দল তৃণমূলকে টাকা পাইয়ে দেওয়ার জন্য জাল ওষুধের ব্যবসা, জালিয়াতির কারবার, যার এক নম্বর মালকিনের নাম মমতা বন্দ্যোপাধ্যায়। গাফিলতি মুখ্যমন্ত্রীর, গাফিলতি স্বাস্থ্যমন্ত্রীর, গাফিলতি পুলিশ মন্ত্রী। তো এই ক্রাইম ডিরেক্টলি করিয়েছেন টাকা তোলা কোম্পানি টিএমসি, টাকা মারা কোম্পানি। 2026-এ তার বিদায় আসন্ন, তা তিনি খুব ভালো করে জানেন। এই দলটাই থাকবে কিনা তার ঠিক নেই। তিনি চালাকি করার চেষ্টা করছেন। দেখুন, অ্যাডমিনিস্ট্রেশন যারা চালায় দোষটা তাদের। বিশেষ করে যে স্বাস্থ্য সচিবকে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার আড়াল করতে চেয়েছেন, এই নারায়ণবাবু নাকি আরজি কর কাণ্ডে যে অর্থনৈতিক দুর্নীতি ঘটত এবং যে অন্যায়গুলো ঘটত, যেগুলোর বিরুদ্ধে অন্যান্যরা অভিযোগ যারা জানিয়েছিলেন ওই সন্দীপ ঘোষের বিরুদ্ধে, প্রাক্তন প্রিন্সিপাল যারা অভিযোগ জানিয়েছিলেন, তাদেরকেই তিনি সরিয়ে দিয়েছেন। আর যার বিরুদ্ধে প্রমাণ এবং অভিযোগ, তাকে একই জায়গায় রেখে দিয়েছেন। অভয় বা তিলোত্তমার হত্যা অত্যাচার তার যাবতীয় দায় হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সঙ্গে স্বাস্থ্য সচিবের। আর এই জাল ওষুধ বা ইত্যাদি প্রত্যেকটা, আমি বহুবার বলে গেছি আপনাদের ইন্টারভিউতে, যে তৃণমূলের হাসপাতাল নিয়ে কোনো ইন্টারেস্ট নেই, স্বাস্থ্য পরিষেবা নিয়ে কোনো ইন্টারেস্ট নেই। ওই ছলনার স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ তারা গিয়ে দু একটুখানি চিকিৎসা করবে, আর তৃণমূলের নেতা মন্ত্রীরা, তারা যারা লুটের টাকায় কোটিপতি, তারা গিয়ে বড় বড় প্রাইভেট হাসপাতালে চিকিৎসা করাবে। ডাক্তার, রুগী, নার্স, স্বাস্থ্যকর্মী কারুর ওপরে এদের ইন্টারেস্ট নেই। এদের দুটো আর ইন্টারেস্ট আছে। এক, কোর্টের নির্দেশে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যখন দুর্নীতির অভিযোগে তৃণমূলের নেতা মন্ত্রীদের গ্রেপ্তার করতে যাবেন, তখন তারা এই সরকারি হাসপাতালগুলোতে শুয়ে পড়বেন, সেই জন্য জরুরি সরকারি হাসপাতালগুলো। দুই, বারবার বলেছি, আবার বলছি, স্যালাইন, গজ, তুলো, মার্কিউরোক্রোম, পেশেন্টের খাবার, ক্যান্টিন, বিল্ডিং রং, ওষুধ, গ্লাভস, ইঞ্জেকশনের সূচ, এই যাবতীয় টেন্ডারিং এর জন্য, টাকা কামানোর জন্য তৃণমূলের ইন্টারেস্ট হাসপাতালগুলোর উপরে। তাতে কে মরুক, কে বাঁচুক, কে ডাক্তার, কে স্বাস্থ্যকর্মী নিকুচি করেছে, কে রোগী। তো ফলত এই পুরো দায়িত্বে থাকা মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার স্বাস্থ্য সচিব যিনি রয়েছেন, এটা পুরো তাদেরই ব্যর্থতা, তাদেরই দোষ। নিজেদের দোষ ঢাকতে গিয়ে, হ্যাঁ, এই চক্রের সঙ্গে অবশ্যই কিছু ডাক্তারবাবুরা জড়িয়ে থাকেন, যেমন ডক্টর সন্দীপ ঘোষও ডাক্তার ছিল, আরো ডাক্তারেরা জড়িয়ে রয়েছে। সব ডাক্তার তার দেবতুল্য হয়ে ওঠেন না, ওষুধ তুল্যও কেউ কেউ হন, নাহলে সন্দীপ ঘোষেদের জন্ম হয় নাকি? তাদের ঘাড়ে বন্দুক রাখছেন। যেমন পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার গোয়েন্দা দপ্তর, পুলিশ কমিশনার বা ডিজি, তারা ভোটার বাড়াতে গিয়ে জঙ্গি ঢুকিয়ে দিয়েছেন। তারা চাল ডাল চাকরি চোরদের, রেশন চোরদের ধরেননি, আবাস চোরদের ধরেননি।
উল্টে প্রেস মিট করে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ডিপার্টমেন্টের ঠিক যেমন জুনিয়র পুলিশ অফিসারদের প্রেস মিট করে খারাপ বলে নিজেকে ভালো করার চেষ্টা করছেন। এটার মানেই নির্বাচন চলে আসে। মানে যখন উনি বলেন আমি 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 ভালো, তখন জানতে হবে এসে গেছে ভোট, তাই বাকি সবাই কালো। এটা হচ্ছে ওনার স্লোগান। ঠিক সেইভাবে ডাক্তারদেরও কলুষিত করবার চেষ্টা করছে। এমনি ডাক্তারদের উপর একটু রাগ আছে। পুরোটাই একটা রাজনৈতিক দল তৃণমূলকে টাকা পাইয়ে দেওয়ার জন্য জাল ওষুধের ব্যবসা, জালিয়াতির কারবার, যার 1 নম্বর মালকিনের নাম মমতা বন্দ্যোপাধ্যায়। না হলে ঘটনা কখনো হতে পারে না। 8টা ডিপার্টমেন্টের মন্ত্রী হয়ে বসে আছেন তিনি। কারা চালান? প্রশ্নটা এইখানে যে ব্ল্যাক লিস্টের যে মানে হওয়ার কথা ছিল যে ফার্মাসিউটিক্যালের, এবং সেই বিষয়টা নিয়ে কিন্তু অনেকদিন আগেই আরে তিনি তো দায়ী যে গাফিলতি মুখ্যমন্ত্রীর, গাফিলতি স্বাস্থ্যমন্ত্রীর, গাফিলতি পুলিশ মন্ত্রীর। রুদ্রদা, প্রশ্নটা এটা যে যাকে ব্ল্যাক লিস্টেড করার কথা ছিল তাকে তিনি ব্ল্যাক লিস্টেড করলেন না, তো তার মানেটা কি হলো? তার মানে ব্যবহার করবেন না। আরে আমি পরিষ্কার বলে দিলাম, আমার কাছে নির্দেশ হয়ে গেল এই স্যালাইন নিষিদ্ধ। আমি তৃণমূলের পার্টিতে ওই 2 নম্বরই ওষুধ যা মানুষ মারবে সেই ওষুধটাকে অ্যালাউ করলাম। এবার যে ডাক্তাররা ওই স্যালাইন পাচ্ছে, ওষুধ পাচ্ছে, সে সেটাই ইনজেক্ট করবে। তাই ডাক্তারদের ফাঁসানো হচ্ছে। এটাই আরজি কর নিয়ে ডাক্তারদের আন্দোলন, তাদের রাগ। তার মানে মুখ্যমন্ত্রী গা থেকে উনি তো এই ক্রাইম ডিরেক্টলি করিয়েছেন। আবার উনি বলছেন কড়া শাস্তি, ওনার শাস্তি হওয়া উচিত, ওনার জেল যাত্রা হওয়া উচিত। জ্যোতিপ্রিয় মল্লিকের জামিন তো তৃণমূলের নৈতিক জয় বলে দেখছেন মমতা ঠাকুর, কারণ ইডি বলেছিল যে দুর্নীতির সমুদ্র, আর সেখানে দাঁড়িয়ে জ্যোতিপ্রিয় জামিন পেয়ে গেলেন। কি বলবেন? দেখুন, মমতা দেবীর বুদ্ধিশুদ্ধি হোক আরেকটুখানি, আমি এইটুকু চাইব। তার বয়স হয়েছে, আমি তাকে অসম্মান করতে চাই না। তবে জামিন পাওয়াটা আমার দেশের আইনি নিয়ম, এটা কোনো রাজনৈতিক দল ঠিক করতে পারে না। আমার দেশের নিরপেক্ষ আইন ব্যবস্থা তারা ঠিক করে, যা লেখা আছে আমার দেশের সংবিধানে বা আইনে, সে অনুযায়ী চলবে। অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে তিনি যদি প্রভাবশালী হন, প্রমাণিত হবে। তাই যে অভিযোগ তার উপরে উঠেছে তার তদন্ত চলাকালীন তিনি তথ্য প্রমাণ লোপাট করে দিতে পারেন বা সাক্ষীদের প্রাণে মেরে ফেলতে পারেন, ভয় দেখাতে পারেন। তাই তাকে খাঁচায় রেখে দিয়ে যদি তার বিরুদ্ধে অভিযোগের প্রাথমিক সত্যতা প্রমাণিত হয়, তখন তাকে খাঁচার মধ্যে রেখে দিয়ে তখন তদন্ত চলে। তদন্ত অনন্তকাল অবধি চলতে পারে না। ইডি হোক, সিবিআই হোক, পুলিশ হোক, সিআইডি হোক, কেউ অনন্তকাল আমি তদন্ত করে যাচ্ছি। অপরাধীরা বিরাট চালাক হয়ে গেছে, আর অপরাধের সঙ্গে যদি রাজ্য সরকারের সহযোগিতা থাকে প্রশাসনিক, তখন সেই অপরাধ ধরতে আরো কঠিন কাজ হয়ে পড়ে। কিন্তু কোর্ট তো কোর্টের নিয়মেই চলবে। যখন সেই এভিডেন্স যতটা পাওয়া যাচ্ছে কালেক্ট হলো, সেইটা জমা পড়ে যায়। আমাদের দেশে যে যে অপরাধ তৃণমূল করে তার অধিকাংশই হচ্ছে অর্থনৈতিক কারণে, টাকার লোভে। তা প্রমাণিত, তা সবাই জানেন। আর আমার দেশে অর্থনৈতিক দুর্নীতি করলে সেই শাস্তি হচ্ছে 7 বছর। যখন আপনার বিরুদ্ধে তথ্য প্রমাণ, সাক্ষ্য ইত্যাদি কালেক্ট হয়ে গেল এবং আর্থিক দুর্নীতিতে আপনার সর্বোচ্চ শাস্তি 7 বছর হলে, তার মধ্যে পরিষ্কার যদি আপনি 1-2 বছর জেলের মধ্যে থাকেন, তখন আপনার পক্ষে লয়াররা তথ্য প্রমাণ তো কালেক্ট হয়ে গেছে, উনি তো এতটা সময় কাটিয়ে দিলেন, তাই তাকে শর্ত সাপেক্ষে জামিন দেওয়া হোক বলেন। সেই ক্ষেত্রে নিরপেক্ষ বিচারক সাহেব তিনি বিচার করে তাকে শর্ত সাপেক্ষে জামিন দেন। তিনি মুক্তি পেলেন না অপরাধী নয় বলে, তার জামিন হলো এরপর ট্রায়ালের দিকে যাবে। অর্থাৎ এই কাঠগড়ায় আমরা হিন্দি বাংলা সিনেমায় যেভাবে দেখি তর্কাতর্কি প্রমাণ দেওয়া চলছে, সেটা সিনেমাতে বড্ড ছোট দেখি, তার অনন্ত সময় লাগে। ওইটুকু সময় দেখানো, এটাকে বলে ট্রায়াল। এবার সেই ট্রায়ালে ঠিক হবে তিনি কতটা অপরাধ করেছেন এবং কত ভয়ঙ্কর অপরাধ করেছেন বা কম করেছেন, সেই অনুযায়ী শাস্তি ঘোষণা হবে। যতটা সময় তিনি তদন্তের কারণে, ইনভেস্টিগেশনের কারণে তিনি জেলে রইলেন, তার মূল শাস্তি ওই ধারায় আমার দেশে যা, ওই সময়টা বাদ যাবে, বাকি সময়টা জেল খাটবেন। এটা না জেনে উদ্গ্রীব হন, তাদের বলবো একটু জানলে আপনাদেরও আরো অনেক
বড় করে ভাবতে অনেক সুবিধা হবে। স্যালাইন কাণ্ড নিয়ে আরেকটা প্রশ্ন আছে, যে স্যালাইন কাণ্ডে এবার মৃত্যু হলো শিশুর এবং সন্তানের মুখটা পর্যন্ত দেখতে পেলেন না অসুস্থ মা, এবং যে সংস্থা স্যালাইন নিয়ে অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে রাজ্য কোনো পদক্ষেপ করেছেন কিনা সে নিয়ে প্রশ্ন করা হলে রাজ্যের তরফ থেকে আদালতে জানানো হয়েছে যে ওই সংস্থাকে আগেই বিভিন্ন বিষয়ে নোটিশ পাঠানো হয়েছে, এখন যৌথভাবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। কিন্তু কেন কোনো পদক্ষেপ করা হলো না তা নিয়ে একটা প্রশ্ন থেকেই যাচ্ছে। পদক্ষেপ করানো হলো না খুব স্বাভাবিক কারণেই, স্বাস্থ্য দুর্নীতির মাথা মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি স্বাস্থ্যমন্ত্রী, তার জেল হবে। ওই জন্য রাজ্য সরকার, যার মুখ্যমন্ত্রী ওই একই মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি পরিষ্কার তার যারা দালাল সরকারি অফিসার আছে তাদের দিয়েই বক্তব্য পেশ করিয়েছেন বা লেখা পাঠিয়েছেন। সোজা সবাই জানি জনস্বার্থ মামলা হওয়া উচিত এবং জেল হওয়া উচিত না। একটা 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 ওষুধের কোম্পানি, সেই কোম্পানিটার বিরুদ্ধে রাজ্য, আরে দেখুন, এটা কোম্পানি তো নিষিদ্ধ, সেই নিষিদ্ধ কোম্পানির ওষুধ স্বাস্থ্যমন্ত্রী যিনি, তার ডিপার্টমেন্টের থ্রু দিয়ে যা মানুষের ক্ষতি করবে বলে নিষিদ্ধ, সেখান থেকে আবার স্যালাইন কেনানো হচ্ছে, অর্থাৎ ভুয়ো স্যালাইন। তৃণমূল দলে যত বিধায়ক রয়েছে, সাংসদ রয়েছে, মন্ত্রী রয়েছে, ইনক্লুডিং মুখ্যমন্ত্রী, এরা তো প্রত্যেকেই ভুয়ো এমএলএ এমপি। এরা যদি লুঠের ভোট বা ছাপ্পা ভোটে যদি না জিততেন তো তাহলে এরা ভুয়ো হতেন না, জেনুইন হতেন। যাদের জয়টাই ভুয়ো, যাদের চেয়ারটাই ভুয়ো, যাদের নানান নামের আগে পরে লাগানো ডিগ্রি বা অভিজ্ঞতা গুলোই ভুয়ো, তা তিনি ভুয়ো কাজ করা ছাড়া আর কি করবেন? সেই ভুয়োদের তো এবার সঠিক পদ্ধতিতে বিদায়ের সময় চলে এসেছে। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের দল এ থাকবে না বলে বুঝতে পারা যাচ্ছে, নিজেদের মধ্যে মারামারি খুনোখুনি তৈরি হয়ে গেছে। এই তো আমরা যখন কথা বলছি, গত কাল না পরশু সেখানে পাপের সিঁড়ি বলে যাকে লোকে ডাকে, শ্রী অখিল গিরি, যিনি আমাদের দেশের সম্মানীয় রাষ্ট্রপতিকে নিয়ে অত্যন্ত অশ্লীল কুশ্রী মন্তব্য করেছিলেন। তারপর যে জেলে যাবেন, যার মন্ত্রী ছিলেন, কারামন্ত্রী, তাকে লোকে ছিচি করছে বলে পদ থেকে সরানো হয়েছে। কিন্তু এই আপদকে ক্ষমতার জায়গা তো মমতা বন্দ্যোপাধ্যায় রেখে দিয়েছেন। তিনি যে সভ্যতা, ভদ্রতা, মানবিকতার বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়, তা তিনি প্রমাণ দিয়েছেন। কারণ সভ্যতা, ভদ্রতা, মানবিকতার বিরুদ্ধে যারা যারা সৈনিক, যারা সভ্যতা, ভদ্রতা, মানবিকতা, গণতন্ত্রকে লুট করে, তিনি লোক জেনে গেলে তাদের এক একটা পদ থেকে সরিয়ে দেন, কিন্তু ক্ষমতায় বজায় রেখে দেন। তিনি তো পরিষ্কার পরাকাষ্ঠা এই সমস্ত ক্রিমিনাল তৈরিতে, পশ্চিমবঙ্গকে কলুষিত করতে। আমি 10 বছর দল চালাবো, দলের সংখ্যালঘুদের বড় বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন, যে যাই ভাবুন, আমি দলের চেয়ারপারসন, আমি দল চালাবো, 10 বছর চালাবো। তিনি যে ভালো নেই, দল যে ভেঙে অ্যাকচুয়ালি টুকরো টুকরো হয়ে গেছে, এবং তার কিছু মানবিক ঘটনা আছে। দেখুন, যারা তৃণমূলের ভোটার বা যারা তৃণমূলের কর্মী, তৃণমূলের একটা বড় অংশের নেতা বা কর্মীরা, তারা চুরি জচ্চুরি বা অন্যায় এগুলোর সঙ্গে জড়িয়ে। কিন্তু তা বলে বাকি অংশের যারা লোকজন রয়েছে, যাদের অন্তত এই বিষয়গুলোকে নিয়ে খারাপ লাগে, বাকি সহকর্মীরা বা নেতারা এগুলো যে বন্ধ করুক, তাকে তারা চান না। এদের প্রত্যেক তৃণমূল কর্মীরই তো পরিবার রয়েছে, সেখানে মা রয়েছেন, বাবা রয়েছেন, স্ত্রী রয়েছেন, সন্তান সন্ততি রয়েছে। চোখের সামনে চাল ডাল, রেশন, চাকরি, স্কুলের বাচ্চাদের, পড়ুয়াদের ট্যাব চুরি, আবাসের বাড়ি চুরি, তারপর ধরুন এই মেডিকেল জালিয়াতি। নিষেধাজ্ঞা চলে আসবার পরেও সাধারণ মানুষ মরে যেতে পারে জেনে শুধুমাত্র টাকা লুঠের জন্য একটা সরকার পরিকল্পিত অপরাধ করলো মানুষের সঙ্গে। নিষিদ্ধ হয়ে যাওয়া কোম্পানির ওষুধ, স্যালাইন, সেগুলো মানুষের শরীরে ঢুকিয়ে দিল। যারা প্রসূতি মায়েরা রয়েছেন তাদের জীবন বিপন্ন এবং প্রচুর লোকের ক্ষতি এতক্ষণে হয়ে গেছে। এটা যে যে রাজনৈতিক দল করুন, আমি ধরুন রাজনৈতিক দল, ঝান্ডা, সরকার, বিরোধী পক্ষ, তার বাইরে গিয়ে বলছি, তৃণমূলের বাকি যারা কর্মীরা রয়েছেন বা বাকি কিছু দু একজন নেতা রয়েছেন, যারা সংখ্যায় অল্প,
তাদেরও তো খারাপ লাগছে। তারা কোনো সত্যি কথা বা কোনো অন্যায়ের বিরুদ্ধে কথা বললে তৃণমূল দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে দলে কোণঠাসা করে দেন, তাদের চেয়ার কেড়ে নেন। তিনি তো কথায় কথায় বলেন যে পশ্চিমবঙ্গের কোন প্রান্তে কোথায় কি হচ্ছে তিনি সব খবর জানেন। হ্যাঁ জানেন, এটা জানাটাই তার কাজ। পুলিশ এবং গোয়েন্দা বিভাগের তিনি মন্ত্রীও বটে মুখ্যমন্ত্রীর সঙ্গে সঙ্গে, কিন্তু সেটা হয়ে তিনি যারা তার ভোটার, সেটা হিন্দু হোক আর মুসলমান হোক, তাদের যারা চাল ডাল চাকরি আবাস জব কার্ড চুরি করছে, তাদের ভোটারের যারা সর্বনাশ করছে, 3000-এর ওপরে জাল পাসপোর্ট দিয়ে উগ্রবাদী এবং বিদেশিকে অবৈধভাবে ঢুকিয়ে দিয়ে বিপজ্জনক জায়গায় ফেলে দিয়েছে পশ্চিমবঙ্গকে তথা ভারতবর্ষকে। যে মানুষের উন্নতি করবার জন্য তিনি এসেছিলেন, সেই গরিব মানুষকে যারা লুট করছে তাদের মুখ্যমন্ত্রী হয়ে থাকতে তিনি পছন্দ করলেন এবং নামের আগে থেকে সততার প্রতীকটা হারিয়ে ফেললেন, মুছে ফেললেন। এবং ওই একই পদ্ধতি জালি ভোটার, লক্ষ লক্ষ ভোটার কার্ড তৈরি করে দিয়েছেন তার দলের কর্মীদের দিয়ে, বাংলাদেশি এবং রোহিঙ্গাদের, এবং তারই কথা মতো উগ্রবাদীদের তিনি ঢুকিয়েছেন। উগ্র মৌলবাদের যারা যারা হুমকি দিচ্ছে ধমকি দিচ্ছে। এই এত বড় সর্বনাশ তো শুধু তিনি বিজেপির করেননি বা অন্য কোনো রাজনৈতিক দলের করেননি, করেছেন নিরপেক্ষ পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের এবং তার সঙ্গে সঙ্গে তার যারা তৃণমূলের কয়েকজন ভোটার তাদের এবং তৃণমূলের কর্মীদেরও। কারণ এই উগ্রবাদীরা, এই ভয়ঙ্কর বিদেশি শক্তি যারা তৃণমূলকে টাকা দিয়ে ভোটার কার্ড পেয়েছে, উগ্রবাদিতা নিয়ে ঢুকেছে, তারা তো পরিষ্কার যে সার্টিফিকেট নিয়ে ঢুকেছে তাদের দেশে, সেই সার্টিফিকেট দিয়ে তো পশ্চিমবঙ্গে কোনো ভদ্রস্থ জীবন জীবিকা বা চাকরি হবে না। তাহলে তারা কোন কাজের সঙ্গে জড়াবে? অপরাধ বা 2 নম্বরই কাজ, যার মধ্যে নাশকতাও রয়েছে। তারা ধরা পড়ছেন ভারতবর্ষের সমস্ত রাজ্য থেকে, যে পশ্চিমবঙ্গ থেকে কার্ড নিয়ে তারা ছড়িয়ে গেছেন। আমি বারবার বলে এসেছি, সেটা আজকে প্রমাণিত হয়েছে আমার কথা। আমি বলেছি যে আসলাম খাঁ আমাদের এখানে ঢুকে অসীম খান হয়ে যাচ্ছে হিন্দু, সাবিনা ঢুকে সাবিত্রী হয়ে যাচ্ছে। এই হিন্দু মুসলমানের ডেমোগ্রাফির জন্য, এই হিন্দু মুসলমানের সমস্যার জন্যই ভারতবর্ষ মুসলিম লীগের ইচ্ছায় মোহাম্মদ আলী জিন্নার কথায় কেটে টুকরো হয়েছিল, আমরা যন্ত্রণা পেয়েছিলাম। তারপর তাদেরকেই শুধু ভোট ব্যাংক করবার জন্য এখানে ঢুকিয়ে সর্বনাশ করে দিয়েছেন তিনি। আজকে জানেন যে বিভিন্ন রাজ্যের পুলিশেরা এসে এই রাজ্য থেকে উগ্রবাদী ধরে নিয়ে যাচ্ছে, তারা মারলে কাদের মারছে। তো এহেন একটা অবস্থায় তিনি ভয়ঙ্কর রকম চাপে পড়ে গেছেন। তার দলেরই যারা কর্মী, যারা নেতা, তাদের একটা অংশ যারা শুধুমাত্রই রক্ত আর ভোট চাইছে না, তারা তৃণমূলে বিদ্রোহ তৈরি করেছে আভ্যন্তরীণ। তার জন্মদিনে বিরক্তিতে অনেকে শুভেচ্ছা বার্তা পাঠাবে না এটা জেনেই তিনি বলছেন আমার জন্মদিন কবে পালন করব আমি জানি না, মৃত্যুদিনই জন্মদিন। অর্থাৎ তিনি জানেন যে তার জন্মদিন আর কেউ পালন করতে চাইছে না পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ এবং তার দলের নেতা কর্মীদের একটা অংশ, যাদের বুকে হৃদয় রয়েছে, বিবেক রয়েছে এইটুকু হলেও, বা যারা চুরি অল্প করেছেন, দেখেছেন যে বাকিটা করলে সর্বনাশ হয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গে, তারা এই দলটার অস্তিত্ব চাইছেই না ওনার নেতৃত্বে। এই দলটাকে মুছে দিতে চাইছেন তারা, কারণ এই দলটা শুধুমাত্র ভোট এবং টাকা লুটের একটা দল হয়েছে। তিনি পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রী হয়ে গিয়ে পুলিশকে কাজে লাগান অপরাধ এবং অপরাধীদের লুকোতে। ভেজাল ওষুধ দিয়ে মানুষ মারছেন, নিষিদ্ধ, এটা জানিয়ে দিয়েছে। সরকারের কাছে নোটিশ চলে এসছে যে এরা জাল ওষুধ তৈরি করে, এরা মানুষ মারে। সেইটা জানবার পরেও স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার দপ্তর দিয়ে সেই ওষুধ কিনে আমার গরিব মা বোনদের দিচ্ছেন যারা তৃণমূলের ভোটার। আজকে যারা তৃণমূলকে ভোট দিয়েছে তাই সেই বাড়ির ছেলে মেয়েগুলো চাকরি খেয়েছে, ছেলে মেয়েগুলো রাস্তায় বসে কোর্টের দিকে তাকিয়ে সুপার নিউমারিক পোস্ট করে যোগ্য অযোগ্য মিশিয়ে দিয়েছে, তাদের ভবিষ্যৎ শেষের দিকে।
তাকে তো কেউ ক্ষমা করবে না। একটা লেভেল অফ জায়গায় তৃণমূলের নেতারা হ্যাঁ টাকা চাই টাকা চাই, ইট বালি চুন সুরকি অমুক তমুক সব দিক থেকে তারা টাকা তুলেছে, কিন্তু তাদেরও তো পরিবার আছে, আত্মীয় আছে, স্বজন আছে। তৃণমূল যে কোনো রাজনৈতিক দল নয়, রাজনৈতিক দলের মতো দেখতে একটা টাকা তোলা কোম্পানি, টিএমসি, টাকা মারা কোম্পানি। এটা তো তৃণমূলের সামান্য বিবেক বুদ্ধি যাদের আছে সেই মানুষও তো বুঝছে না। তার বৃদ্ধ বাবা মায়ের ওষুধ কিনতে গেলে তার বাবা মা তো বলছেন এই ওষুধে রক্ত লেগে আছে খোকা, এই টাকা গরিবের মানে আবাস লুটের টাকা, এই টাকা চাকরি লুটের টাকা, এই টাকা বাচ্চার ট্যাব লুটের টাকা, এই টাকা স্যালাইন বা ওষুধ জাল ওষুধের টাকা। এটা খেলে আমি 6 বছর বাঁচতাম, তার জায়গায় 6 মাস বাঁচবো না, তারও তো খারাপ লাগছে। এবার রোজ মাংস চিংড়ি ইলিশ মাছ এই সমস্ত বিরাট বড় বড় খাবার খেতে খেতে তার পরিবারের লোকজনও তো পরিষ্কার বলছে যেটা তরকারির ঝোল নয়, এগুলো তো গরিব মানুষের রক্ত। তাই তিনি তার সম্মান হারিয়েছেন, বিশ্বাস হারিয়েছেন তার দলে, এবং তার দলের ছোট বড় যে কোনো নেতাই যখন সত্যি কথা বলছে, যারা উগ্র কথা বলছে না, উগ্রতার কথা বলছে না, মানুষ নিধনের কথা বলছে না, তারাই তৃণমূল দলে মমতা বন্দ্যোপাধ্যায়ের শত্রুতা। এই দলটা ভেঙে চুরচুর হয়ে গেছে। পরিষ্কার যারা এখন সত্যি কথা বলছে বিবেকের টানে বা বাঁচবার জন্য বা পরিবারের কাছে ছোট হবে না, মানবিকতাকে আর দুর্মুষ করতে পারছি না যারা ভাবছেন, তাদেরকেই দল থেকে বহিষ্কার করা হচ্ছে বা সাসপেন্ড করা হচ্ছে বা সরিয়ে দেওয়া হচ্ছে। ক্রাইম এবং ক্রিমিনাল দিয়ে, পুলিশ এবং ক্রিমিনাল দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কোন রকমের টিকে রয়েছে। নাও এ ডেজ, আজকের দিনে পশ্চিমবঙ্গ পুলিশ স্টেট, মানুষের জীবন যাপন কাজ করা যে কোনো জায়গায় পুলিশ নিয়ন্ত্রণ করে পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই থানাগুলো ব্যবহৃত হয় পরিষ্কার এই একমুখী শাসন ব্যবস্থা চালাবার জন্য। পুলিশ ঠিক করে দেয় পঞ্চায়েতের মুখ কে হবে, কে পঞ্চায়েতে দাঁড়াবে, কে কর্পোরেশনে দাঁড়াবে, আর সেই টাকা তুলে দেওয়া হবে, পুলিশ গিয়ে পৌঁছে দেবে। এ পশ্চিমবঙ্গের সব মানুষ জানেন এবং বলেন। তিনি আতঙ্কিত হয়ে গেছেন নিজের ঘরেই, তাসের ঘর ভেঙে গেছে, তিনি ধরে দাঁড়িয়ে রয়েছেন। 2026-এ তার বিদায় আসন্ন, তা তিনি খুব ভালো করে জানেন। এই দলটাই থাকবে কিনা তার ঠিক নেই।